কালাভুনা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী রান্না। কালাভুনা সাধারণত গরুর মাংস বা পাঁঠার মাংসের বানানো হয়। আমি আজকে বানাচ্ছি মুরগির মাংসের কালাভুনা। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মুরগির মাংসের কালাভুনা। রান্নাটা হয়ে যাওয়ার পরে মুরগির মাংসটা খেয়ে আমার খালি মনে হয়েছিল, উফ কি দুর্দান্ত খেতে, আগে কেন বানালাম না। চলুন রান্নাটা শুরু করা যাক। এর জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। প্রথমে তার জন্য নিতে হবে একটা শুকনো লঙ্কা, 4টে ছোটো এলাচ, একটা বড় এলাচ খোসা ছাড়িয়ে নিয়েছি, 2 ইঞ্চি দারচিনির টুকরো, 6টা লবঙ্গ, 1 টুকরো জয়িত্রী, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ রাঁধুনি। রাঁধুনিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রামের কালাভুনাতে রাঁধুনিটা কিন্তু পড়বেই। মশলাগুলোকে শুকনো খোলায় টেলে নিয়ে আমরা গুঁড়ো করে নেব ঠিক এইভাবে। এই মশলাতে কিন্তু জায়ফলও পড়ে, ছোট্ট এক টুকরো জায়ফল দিলেও ভালো, কিন্তু আমার জায়ফলের গন্ধটা একদম ভালো লাগে না বলে আমি দিইনি। 7টা মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিতে হবে। খানিকটা দিয়ে আমরা বেরেস্তা বানাবো আর খানিকটা রান্নায় লাগবে। ঠিক এইভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কালাভুনা নর্মালি রেড মিট দিয়েই হয়, গরুর মাংস বা পাঁঠার মাংস। আমি আজকে মুরগির মাংস দিয়ে করছি। রেড মিট বেশি খাওয়া ভালো নয়, তাই বলে কি কালাভুনা খাবো না, সেই জন্যই মুরগির মাংস দিয়ে ট্রাই করা। একটা বড় টমেটো এইভাবে বড় বড় টুকরো করে কেটে নেব। চিকেন আমি নিয়ে নিয়েছি, মুরগির মাংস আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম কারি কাট। আমি এর মধ্যে কিন্তু লিভার আর গিজারটাও দিচ্ছি, মেটেটাও দিচ্ছি। খেতে ভালো লাগে বলে আপনারা এটা বাদ দিতেই পারেন, আর এটাকে খালি লেগ পিস দিয়েও করতে পারেন। মাংসটাকে প্রথমে ম্যারিনেট করতে হবে। তার জন্য দিয়ে দেব 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এর মধ্যে কাশ্মীরি লঙ্কা আর শুকনো লঙ্কা সম পরিমাণে আছে। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচ, একটু ঝাল ঝাল হবে ভুনা, টক দই হাফ কাপ, টমাটোটাও দিয়ে দেবো। টমাটোটা কিন্তু অপশনাল, অনেক জায়গাতেই টমাটো দেয় না, আমি আজকে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ম্যারিনেট করে রাখতে হবে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার। কমসে কম আধ ঘন্টা ম্যারিনেট করতেই হবে। 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করলে খুব ভালো। এর মধ্যে পেঁয়াজ ভাজা মানে বেরেস্তা এবং বেরেস্তার তেলও কিন্তু দিতে হয়। আমি দিলাম না, আমি রান্নার সময় একবারই দেবো। আমি যেহেতু খুব কম সময় ম্যারিনেট করছি, সেই জন্য খুব একটা বেশি ডিফারেন্স আসবে না, কিন্তু আপনারা যদি 3-4 ঘন্টা ম্যারিনেট করেন তাহলে কিন্তু বেরেস্তা এবং বেরেস্তার তেল দিয়েই ম্যারিনেট করবেন প্লিজ। একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে হাফ কাপ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। খানিকটা পেঁয়াজ, হাফ কাপের মতো পেঁয়াজ আমি রেখে দিচ্ছি, পরে লাগবে। বাকি পেঁয়াজটা দিয়ে আমি বেরেস্তা বানিয়ে নেব, লাল লাল করে ভেজে নেব। ভুনা এবং কষার মধ্যে ডিফারেন্স আছে। ভুনাটা হচ্ছে পুরো জিনিসটা ভাজতে হবে, কষাটা জল ছিটা দিয়ে দিয়ে দমে রান্না করতে হয়, ঢেকে ঢেকে রান্না করতে হয়, শুকনো করে রান্না করতে হয়। আর ভুনাটা কিন্তু পুরো মাংসটা বা যেটাই ভুনা করবেন সেটা পুরো ভাজা ভাজা হবে। সুতরাং কষার থেকে ভুনাতে কিন্তু তেলটা অনেকটাই বেশি লাগে। আমি চেষ্টা করছি যতটা কম তেল দিয়ে বানানো যায়, খেতে কিন্তু সাংঘাতিক ভালো হয়। আমি পেঁয়াজের সাথে 3টে শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। এই মুরগির মাংসটা খেতে আমার দুর্দান্ত লেগেছিল এবং আমার বিশ্বাস এটা আপনাদেরও দারুণ লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন। যেই তেলটা থাকছে সেখান থেকে খানিকটা তেল আমি আলাদা করে বাটিতে সরিয়ে রাখছি, পেঁয়াজ ভাজার তেল খানিকটা আমি আলাদা করে বাটিতে সরিয়ে রাখছি, এটা পরে লাগবে। বাকি তেলের মধ্যে আমি দিচ্ছি 2 থেকে 3টে তেজপাতা, আর যে পেঁয়াজটা আমি সরিয়ে রেখেছিলাম হাফ কাপ মতো সেইটা। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করেই আমি মাংসটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে। ইনফ্যাক্ট কাঁচা পেঁয়াজটাই মাংসের সাথে মেখেও অনেক জায়গায় রান্না করে। আমি সামান্য একটুখানি তেলের মধ্যে আগে দিয়ে নিলাম, তারপরেই মাংসটা দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা মাংসটা। এর মধ্যে পেঁয়াজ ভাজার তেল মানে বেরেস্তা ভাজার তেলের গন্ধটাও চলে আসবে। বাকি যে ম্যারিনেটটা আছে, যেটা দিয়ে ম্যারিনেট করেছি, সেই ম্যারিনেটটা আমরা এখন দেবো না, ওটা পরে দেবার জন্য রেখে দেবো।
শুকনো লঙ্কা যেটা ভেজে নিয়েছি সেটাকে টুকরো টুকরো করে কেটে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচ কিন্তু একদম হাইতে করা আছে, নিচে কিন্তু মাংসের নিচটা কিন্তু এখন ভাজা হচ্ছে একদম হাই ফ্লেমে। ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমে আমরা 5 মিনিট ভাজবো। মাঝে মাঝে নেড়ে নেব। হাই ফ্লেমে নুন না দিয়ে মাংসটা ভাজলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি ভাজা হয় এবং জল কিন্তু মাংস থেকে বেরিয়ে আসে না। দিয়ে দেব যে মশলাটা গুঁড়ো করেছিলাম তার অর্ধেকটা, আর বেরেস্তা ভেজেছি যে আমি কিন্তু কোনো টিস্যু পেপারে তুলিনি, আমি এমনি প্লেটে তুলেছি যাতে বেরেস্তা ভাজার তেলটা যেটা থাকবে সেটা আমি মাংসটার মধ্যে দিয়ে দিতে পারবো। পুরোটাই কিন্তু এখানে টেস্ট আনবে। খুব ভালো করে মিশিয়ে মাংসটাকে আরও 5 মিনিট মতো আমরা ভেজে নেব বা কষিয়ে নেব। অলরেডি দেখতে পাচ্ছেন মাংসের রঙটা কিন্তু কালো কালো হয়ে এসছে। নুন দিয়ে দেবো স্বাদ মতো, আমি এখানে 2 চা চামচ নুন দিয়েছি। বাকি যে ম্যারিনেডটা আছে এবারে সেটা দিয়ে দেব, আর হাফ কাপ জল আমি বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব মাংসটাকে। মাংসটা ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে এটা রান্না করব যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়। 10 মিনিট মতো রান্না করলেই হয়। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে, মাংসটা নালে কিন্তু নিচে লেগে যেতে পারে, কারণ জল কিন্তু আমরা খুব বেশি দিইনি। এইভাবে ভালো করে নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিটের মধ্যে কিন্তু পুরো মাংস সিদ্ধ হয়ে যায়। পোলট্রি মুরগি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। মাংসটা সিদ্ধ যতক্ষণ হচ্ছে তার মধ্যে আমরা 2টো পেঁয়াজ এরকম চৌকো চৌকো করে কেটে নেব। 10 মিনিট হয়ে গেছে, মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, হাড় থেকে ছেড়ে আসছে। দেখবেন যাতে 97% 96% মতো সিদ্ধ হয়ে যায়, কারণ বাকিটা কিন্তু কষাতে কষাতেও সিদ্ধ হবে, নাহলে কিন্তু মাংসটা বেশি গলে গেলে হাড় ছেড়ে বেরিয়ে এলে দেখতে ভালো লাগবে না। এইভাবে খানিকটা নেড়ে নেব। এটা নেড়ে নিয়ে এইবারে একটা ফোড়ন রেডি করতে হবে। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নেব। ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি যে তেলটা আমি তুলে রেখেছিলাম বেরেস্তা ভাজার সেইটা, আর 1 টেবিল চামচ ঘি, 3 টেবিল চামচ রসুন আমি এইভাবে কুচিয়ে রেখেছিলাম। তেলের মধ্যে দিয়ে রসুনটাকে ভাজতে হবে যতক্ষণ না রসুনটা নরম হয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। লাল লাল ভাজা কিন্তু হবে না। দিয়ে দেব পেঁয়াজটা যেটা চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, আর টুকরো করে কেটে রাখা কাঁচা পাকা লঙ্কা। তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে, বেশিক্ষণ নয়, 1 মিনিটের বেশি কিন্তু নয়, পেঁয়াজগুলো যাতে নরম না হয়ে যায়। 1 মিনিট ভাজা হয়ে গেলে মাংসের ঝোল থেকে এক টুকরো মাংস আর খানিকটা মশলা নিয়ে আমরা মশলাটার সাথে কষিয়ে নেব। এতে মশলার মধ্যে পুরো গন্ধটা চলে আসবে। মশলা শুধু মাংসটা দেওয়ার পরেই ফোড়ন থেকে একটা দারুণ গন্ধ আসতে শুরু করে। 1 মিনিট মতো ভেজে নিয়ে এই ফোড়নটাকে মাংসের মধ্যে মিলিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে বাকি যে গুঁড়ো করে রাখা মশলা রেখে দেওয়া হয়েছিল সেইটা। এইবারে ভাজতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। মশলাটা দেওয়ার পরেই, শুকনো গুঁড়ো করে রাখা মশলাটা দেওয়ার পরে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে আসে এবং দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু তেল দেখা যাচ্ছে। এই সময় একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে। এবারে ভাজতে হবে আরও 2 মিনিট। পুরো তেল বেরিয়ে এসেছে এবং রঙটাও দেখতে পাচ্ছেন কালো কালো হয়ে এসেছে। এটা যত ভাজবেন তত কালো হবে। অনেক কালাভুনাতেই আমি দেখেছি সয়া সস ইউজ করতে, কিন্তু আমার মনে হয় যে চট্টগ্রামে যেই সময় এই রান্নাটার উদ্ভব হয়েছিল সেই সময় সয়া সস কিন্তু ইউজ হতো না। বাংলাদেশের বিখ্যাত কালাভুনা খাওয়ার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু রান্নাটা হওয়ার পরে মাংসটা কিন্তু খেতে সাংঘাতিক ভালো হয়েছিল। এই রান্নাটায় 2টো জিনিস খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে যে গুঁড়ো মশলাটা আমি বানিয়েছি সেইটা, প্রত্যেকটি উপকরণের মাপ, রাঁধুনের ব্যবহার, খালি জায়ফলটা আপনারা দেবেন খুব সামান্য পরিমাণে, এবং লাস্টে যে ফোড়নটা দিয়েছি এই দুটোই কিন্তু রান্নার টেস্ট পুরো পাল্টে দেবে। আমার এই রেসিপিটা ঠিক এইভাবে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আশা করি এটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি প্রত্যেক সপ্তাহে 3 দিন আমার পছন্দের কিছু রেসিপি যেগুলো মনে হয় আপনাদেরও ভালো লাগবে শেয়ার করি আপনাদের সাথে। আমার সাথে থাকবেন
আমার চ্যানেল ইজ বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।